বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বিভিন্ন সংবাদপত্র বা গণমাধ্যমের সম্পাদক, গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত 25 ডিসেম্বর উনি দীর্ঘ নির্বাসনের পর যখন দেশে আসলেন, তারপরে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে এটাই তার প্রথম মুখোমুখি হওয়া। সেখানে তিনি সাংবাদিকদের মতামত শুনেছেন, শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের কথা শুনেছেন এবং পরে তিনি তার বক্তব্য রেখেছেন। এই যে গণমাধ্যমের সঙ্গে বিএনপির চেয়ারম্যান, উনি সদ্য চেয়ারম্যান হলেন, এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, সাংবাদিকদের যে আলাপ হলো, মতবিনিময় হলো, এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো চর্চার বিশেষ প্রতিনিধি সামদানি হক নজমের সঙ্গে। নজম, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নজম, দেশে ফেরার পরে প্রায় 17 বছর পরে যখন দেশে ফিরলেন তারেক রহমান, এইমাত্র একদিন আগেই তিনি দলের চেয়ারম্যান হয়েছেন। হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন। সেখানে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমের ব্যক্তিত্ব তারা ছিলেন, আবার একদম মাঠের রিপোর্টাররাও ছিলেন। তারেক রহমানকে সাংবাদিকরা কি বলল? আচ্ছা, সাংবাদিকদের আমরা আসলে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আজকের যে প্রেস মিট, এটিকে আমি দুভাবে দেখছি। সাংবাদিকদের জায়গা থেকে প্রশ্ন আসার জায়গাটুকু একটি হচ্ছে যে একটি অংশ হচ্ছে বলা চলে যে হচ্ছে তারেক রহমান এখন বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো সেই ব্যক্তিকে সামনে রেখে যদি বিএনপির উপর বাংলাদেশের জনসাধারণ আস্থা রাখার পর তাদেরকে যদি নির্বাচিত করা হয়, তাহলে আসলে দল হিসেবে বিএনপি এবং তারেক রহমানের প্রতি প্রত্যাশার যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলো নিয়ে একটা বড় অংশের প্রশ্ন এবং জিজ্ঞাসা ছিল, সেই প্রশ্ন উত্তর পর্ব ছিল। আরেকটি যে বিষয়, সেটি ছিল ধরেন যে বিগত শাসন আমলের বিভিন্ন সমালোচনা কিংবা যে এক ধরনের অভিযোগ, যেটি হচ্ছে আগের শাসন আমলে আসলে সংবাদ মাধ্যম ঠিকমতো কাজ করতে পারেনি, তাদেরকে কোনো না কোনোভাবে আসলে নিয়ন্ত্রণাধীন করে রাখা হয়েছিল, এমন আরও একটি অভিযোগের বিষয় এসেছে। আর আরেকটি জায়গা যেটি বলতে হয় সেটি হচ্ছে যারা সিনিয়র সাংবাদিক যারা আছেন, তারা কিছু পরামর্শ দিয়েছেন যে সামনে আসলে বাংলাদেশ তো অবশ্যই এখন একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে রাজনৈতিক জায়গা থেকে, সেই প্রেক্ষাপট থেকে উঠে আসার জন্য এবং একটা স্থিতিশীল পরিবেশ নিয়ে আসার জন্য আসলে বিএনপি, বিশেষ করে তারেক রহমান আসলে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন, সেই ধরনের কিছু পরামর্শও ছিল। তারেক রহমান অনেকগুলো বিষয়ে যখন বিশেষ করে রিপোর্টাররা কথা বলছিলেন, তখন উনি প্রত্যেকের কথার প্রেক্ষিতে কিছু কথা বলেছেন। আবার পরে তো উনি বক্তব্যও দিলেন। মানে সাংবাদিকদের উদ্দেশ্যে বা সার্বিকভাবে তারেক রহমান কি আজকে নতুন কিছু বলেছেন? আচ্ছা, একটা বিষয় আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে, সেটা হচ্ছে কি, তারেক রহমানের কাছে যে বার্তা, যে উনি তো সবগুলো প্রশ্ন রিসিভ করে যেগুলো আসলে একমত হওয়া সম্ভব সেগুলো আসলে সহমত পোষণ করেছেন। তার পাশাপাশি তার সাথে যদি কিছু যোগ করা থাকে সেটি তিনি যোগ করেছেন। কিন্তু একটি বিষয় আমার কাছে একটু সিগনিফিক্যান্ট মনে হয়েছে, সেটি হচ্ছে যে তিনি আসলে আমাদের দেশের রাজনৈতিক কালচার এবং সংবাদ মাধ্যমের যদি আপনি একটি সম্পর্কের জায়গাটা যদি চিন্তা করেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সংবাদ মাধ্যমের একটি কিন্তু সম্পর্কহীনতা আমরা দেখতে পাই। সেটি খুব সূক্ষ্মভাবে আপনি যদি খেয়াল করেন সেটি আপনার চোখে পড়বে। তো সেই জায়গা থেকে আমার কাছে উনি যে বার্তাটা দিতে চেয়েছেন, উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে সংবাদ মাধ্যমকে আসলে সংবাদ মাধ্যমের মতো করেই কাজ করবে। সেখানে বিএনপি কিংবা তারেক রহমান নিজে সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না। কিন্তু তিনি যে ইম্পর্টেন্ট মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে সংবাদ মাধ্যমেরও ইনক্লুসিভনেস, অর্থাৎ যেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমও হচ্ছে পরামর্শক হিসেবে যেন তারেক রহমান এবং বিএনপির পাশে থাকে, এমন একটি বার্তা কিন্তু তিনি দিয়েছেন। এটি আমার কাছে নতুন মনে হচ্ছে। তার মানে আমরা যে সবসময় বলি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম বা গণমাধ্যম, সেই জায়গাটা গিয়ে কি তারেক রহমান অ্যাড্রেস করছেন ঠিকঠাক? জি, আমার মনে হচ্ছে তেমনটাই। আপনি যদি এখানে একটু আমি যদি একটু যোগ করি, আপনি একটু খেয়াল করেন, আমরা যেমনটা বলছিলাম যে আনুষ্ঠানিকভাবে এটা হচ্ছে প্রথম দেশে ফেরার পর তারেক রহমানের সংবাদ মাধ্যমের সাথে প্রেস মিট আমরা যেটা বলি আর কি। তো এটি হচ্ছে সেই প্রথম কমিউনিকেশন বা হচ্ছে আমরা যদি বলি যে প্রথম পরিচয় পর্ব হলো বা হচ্ছে মত বিনিময় হলো। কিন্তু তার আগে কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে কয়েকজন সম্পাদক কিন্তু বিচ্ছিন্নভাবে হলেও কিন্তু তার সাথে গিয়ে কথা বলেছেন। এবং আরও একটা যে বিষয়, যে তিনি ব্যক্তিগতভাবেও
অনেক সম্পাদক কিংবা সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলছেন। কোন জায়গা ধরে আমি যদি আরও একটি সহজ এক্সাম্পল দিই, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন কিছুদিন আগে তিনি তারেক রহমানের যে হলফনামা, সেখানে যে সম্পদ বিবরণী দাখিল করা হয়েছে তা নিয়ে তিনি একটি প্রশ্ন তুলেছিলেন, সেটি তার নজরে আসে এবং সেই প্রশ্ন কিন্তু তিনি তুলছিলেন যে হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে। সেটি তার নজরে আসার পর তিনি ব্যক্তিগতভাবে মাসুদ কামাল সাহেবকে আসলে ফোন করেছেন এবং তিনি ব্যাখ্যা করেছেন বিষয়টা কীভাবে কী। তো এই যে তার মধ্যে আমি আসলে এটি এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম আপনার সামনে, যে এটি কিন্তু ইন্ডিকেট করে যে তিনি আসলে চেষ্টা করছেন যে অ্যাটলিস্ট সংবাদ, আমি যেটার কথা বলছিলাম যে আমরা অদৃশ্য একটা সম্পর্কহীনতা আমরা আসলে টের পাই, ফিল করি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা আসলে ক্ষমতায় থাকেন তাদের সাথে সংবাদ মাধ্যমগুলোর এই যোগাযোগহীনতা। আমার কাছে মনে হচ্ছে তিনি এই জায়গাটা ফিল করতে পারছেন এবং সেই জায়গাটা ধরে তিনি আসলে কাজ করতে চাইছেন। আরেকটা বিষয় আমার একটু জানার ছিল যে আমি যদি তারেক রহমানের আসার আগে দেখি যে তার দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে একবার দেখা করেছিল, সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার প্রায় পরপরই। আর তারেক রহমান ফেরার পরে এটা আরেকবার হলো। অন্যদিকে মানে দৈনন্দিন যেই সংবাদ সংগ্রহ, সংবাদ সম্মেলন বা এখন তো মানে নির্বাচনী এক ধরনের ডামাডোল চলছে দেশে, এই সবটা মিলিয়ে একটা দৈনন্দিন যোগাযোগ অন্যান্য দলগুলোর সঙ্গে সাংবাদিকদের আছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারেক রহমান বা বিএনপি যে দুবার সাংবাদিকদের সঙ্গে বসলো, তারেক রহমান বসলেন, অন্য কোনো দল কিন্তু এর মধ্যে আসেননি। আমাদের যদি আমি খুব সুনির্দিষ্টভাবেই যদি বলি, জামাত ইসলামী, এনসিপি বা অন্য আরও যে দল আছে জাতীয় পার্টি বা কি, তারা কিন্তু কেউ এভাবে বসেনি। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে এক্স্যাক্টলি আপনি ভালো পয়েন্ট বলছেন যে আসলে আমি আসলে ঘুরে ফিরে ওই জায়গাটাকে বলবো যে যোগাযোগহীনতা আমরা যেটা আসলে ফিল করি, মানে প্রায় সময় বিশেষ করে হয় কি যে জামাতের নিউজও কিন্তু আমরা কভার করছি, এনসিপি নিউজও আমরা কভার করছি, আমরা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে কেমন যেন হয় না যে আমরা যারা কভার করতে যাই এই বিষয়টা আমরা ফিল করি বেশি, সেটা হচ্ছে যে একটা আন্তরিকতার জায়গা, যে হ্যাঁ আমার আসলে সংবাদ মাধ্যমকে প্রয়োজন সেজন্য আমি রাখছি, আর আরেকটা হচ্ছে সংবাদ মাধ্যম আসলে আমি সংবাদ মাধ্যমকে আমি আসলে গ্রহণ করছি, এটাকে আমি স্বীকৃতি দিচ্ছি, সেটা একটা বিষয়। আপনি যদি আপনার দুই ধারণার মধ্যে কিন্তু ব্যাপক ধরনের ফারাক থাকবে। সো আমরা যেটা ফিল করি যে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যেটা নিতান্ত শুধুমাত্র সংবাদ কভার করার জন্য তাদের সাথে আমাদের যেটুকু সেইটুকুই, এটা হচ্ছে একটা বলা চলে আনুষ্ঠানিকতা, পেশাদারি সম্পর্ক। কিন্তু তারেক রহমান যে জায়গাটা স্পর্শ করার ট্রাই করছেন, মানে যেটা উনি আসলে ওনার কাজকর্মের মাধ্যমে তুলে ধরছেন বা বোঝা যাচ্ছে, আমরা ফিল করছি, তাতে উনি একটু এক সিঁড়ি হলেও, এক ধাপ হলেও উনি এগিয়ে থাকতে চাচ্ছেন। এই যে তারেক রহমানের বক্তব্য তো দেশবাসী সবাই শুনেছে, লাইভও হয়েছে টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে কিন্তু উনি শুধু সাংবাদিকতা বা এই বিষয়গুলোর বাইরে এসেও কিছু কথা বলেছেন। সেই বিষয়টা যদি একটু আমি একটু আপনাকে ধরিয়ে দিতে চাই, সংস্কার নিয়ে উনি একটা উদাহরণ দিয়ে কিছু কথা বলেছেন, এটা আপনি কিভাবে? এবং এই যে আপনি যে পয়েন্টটা এসেছেন, আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, উনি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তরের জায়গায় এই সংস্কারের জায়গাটা একটু স্পর্শ করে যাচ্ছিলেন। একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় আমি একটু পেছন থেকে আসি, সেটা হচ্ছে মনে আছে আপনার যে আই হ্যাভ আ প্ল্যান, এই যে উই হ্যাভ এ প্ল্যান, জি, এবং এই যে এই প্ল্যানটা কি সেটা জানার জন্য কিন্তু মানে সাধারণ মানুষ খুব উদগ্রীব ছিল, এবং আমরাও মানে সংবাদ মাধ্যম কর্মী যারা আছে আমরাও কিন্তু জানতে চাইছিলাম যে আসলে প্ল্যানটা আসলে কি। তো সেই প্ল্যানটা উনি একটা সময় আজকে এসে সেটা খোলাসা করলেন। তিনি আসলে মানে একদমই বেসিক মানুষের জায়গা, মানুষের নিডের জায়গাগুলো, আসলে সাধারণ নাগরিকদের যে চাহিদাগুলো বা চাওয়ার জায়গাগুলো যে নিশ্চিত করা, সেই জায়গাগুলো ধরে যে কাজ করা, উনি ওনার প্ল্যানটা আসলে সেইভাবেই সাজিয়েছেন যে মানুষের মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি হচ্ছে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। মানে আমি আরও সহজ করে যদি বলি যে প্ল্যানটা হচ্ছে এরকম যে ব্যক্তিগতভাবে যদি একজন ব্যক্তিকে, যদি একটি পরিবারের মধ্যে যদি একটি ব্যক্তিকে আসলে একটু স্বাবলম্বী করে ফেলা যায় বা তাকে সাপোর্ট করা যায়, সেই মানুষটা হচ্ছে তার পরিবারের সদস্যদেরকে সাপোর্ট করবে, সেই সাপোর্টটা আবার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সমাজে একটা রাখবে, সিগনেচার রাখবে, পরবর্তী সেটা দেশের জন্য হবে। এবং আরও কিছু প্ল্যানের কথা তিনি বলছেন। সো আলটিমেটলি তার একটা প্ল্যানের বিষয় আমরা সেটা পেয়েছি, সেই বিস্তারিত আমরা না যাই। আমি প্ল্যানের কথা কেন আসলাম, উনি এই প্ল্যান শেয়ার করতে গিয়ে ধরে আসলে কোন জায়গাটায় কেন তিনি আসলে
চিন্তা করছেন, কেন সেভাবে চিন্তা করছেন? আমরা তো জানি যে তিনি দীর্ঘ একটা লম্বা সময় ১৭ বছর তিনি দেশের বাইরে ছিলেন। তো দেশের বাইরের একটি কালচার তিনি অ্যাডপ্ট করেছেন, সেখানে দেখেছেন, সেখানে চলাফেরা করার পরে তিনি কথার মাঝখানে কিন্তু ইউকের একটি নির্বাচনের রেফারেন্সও দিয়েছেন যে হচ্ছে প্রার্থীরা কীভাবে ডিবেট করেন, হ্যাঁ, যে ভোট কনভিন্স করার জন্য। আমরা যেমন এখানে আমাদের রাজনৈতিক কালচারে যেমন একটা দেখা যায় যে হ্যাঁ একটু একটু জোরালোভাবে দাবি করা, কিংবা অনেক সময় আমরা দেখেছি এমনও হয়েছে যে ভোটারদেরকে আতঙ্কিত করা, যে ভোট না দিলে এটা হবে না সেটা হবে না, এমন এমন অনেক বিষয় আমরা কিন্তু পূর্বে দেখেছি বা এখনও আমরা দেখি। কিন্তু উনি আসলে ভিন্ন একটা প্রেক্ষাপট সামনে দাঁড় করলেন যে আসলে মানুষের বেসিক চাহিদাগুলো পূরণ করার জন্য ডিবেটটা হতে হবে। সেই জায়গায় একটা এক্সাম্পল দিয়ে তিনি আসলে যে জায়গাটায় গিয়েছেন, আমরা শেষ করেছে ওনার বক্তব্য যে জায়গাটায় খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তিনি খুব বিনয়ের সাথে বলেছেন। আমি জানি না সবাই আসলে বিষয়টা ধরেছে কিনা বা কীভাবে এটা রিসিভ করেছে, বাট এটা সবার রিসিভ করা উচিত, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্য। তিনি খুব বিনয়ের সাথে বলেছেন, সেটা হচ্ছে কি যে তিনি একদম ইয়ে করে বলেছেন যে এখানে আমাদের গত ৫ আগস্টের পর থেকে যেটা হচ্ছে যে সংস্কার নিয়ে খুব কথা হচ্ছে, রিফর্মের কথাগুলো হচ্ছে। এখন তিনি রিফর্মকে ৩টি ভাগে দেখেছেন। রিফর্মের প্রথমটা হচ্ছে একটি হচ্ছে সংবিধান কেন্দ্রিক কিংবা দেশের যে বিষয়, আরেকটা হচ্ছে আইন বিষয়ক বিষয়গুলো, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা উনি আজকে খুব এমফেসাইজ করেছেন, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, নাগরিকের মৌলিক চাহিদা এবং নাগরিকের যে রাইটগুলো আছে সেগুলো আসলে পূরণের জন্য যে সংস্কার দরকার সেটা নিয়ে আসলে কেউ আলোচনা করছেন না। তিনি কিছুটা হতাশা এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন যে আসলে আমাদের এখন উচিত যে আমরা রাজনৈতিক দলগুলো যারা আছি, যারা আসলে বাংলাদেশের সামনে নেতৃত্ব দিতে যাব, তারা কেন যেন রাজনৈতিক এজেন্ডা কিংবা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংস্কারটাকে দেখছে। কিন্তু সেটা হওয়া উচিত, তিনি আসলে দেখতে চান যে আসলে এখানে যারা রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের আসলে হওয়া উচিত যে হচ্ছে নাগরিকের মৌলিক যে রাইটগুলো সংস্কার। তিনি এক্সাম্পল দিতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টের কথা টেনেছেন যে এত সংখ্যক মানুষ রাস্তায় সড়ক পারাপারে বা সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেইখানে আমরা আসলে কি করছি। তিনি আসলে জলবায়ুর কথাও কিছুটা বলেছেন, তিনি বেসিক কৃষকদের কথা বলেছেন, হ্যাঁ, যেগুলো আসলে মানে ভোট চাওয়ার জন্য একটা বেসিক হওয়া উচিত। এবং সেই জায়গাটাতে তিনি আসলে এবং ওই যে আমি আবার ঘুরে ফিরে এইটা কিন্তু তারই যে সেই প্ল্যানের কথা যে বলা হচ্ছিল যে উই হ্যাভ আ প্ল্যান, ওইটাকে কেন্দ্র করে উনি যে প্ল্যানটা সাজিয়েছেন মূলত এই দুর্বলতার জায়গাটাকে আইডেন্টিফাই করে তিনি আসলে প্ল্যানটা সাজিয়েছেন, এইটা মিন করেছেন। তো বিষয়টা হচ্ছে এটাই যে মানে একই সাথে এটা যে তিনি শুধুমাত্র সংবাদ মাধ্যম কর্মীদেরকে বা হচ্ছে গণমাধ্যমকে তিনি একটি সামনে আসলে পরামর্শ কী হবে বা তিনি যে পরামর্শ চান কিংবা একটা মেসেজ স্পষ্ট দিয়েছে যে সেটা হচ্ছে ইনক্লুসিভনেস, অর্থাৎ সংবাদ মাধ্যমকে শুধুমাত্র সংবাদ মাধ্যমের যে খবর ছাপানো সেটা না, পাশাপাশি যে কি করলে দেশের ভালো হবে, দশের ভালো হবে, সেই জায়গাটায় যেমন সংবাদ মাধ্যমের ভূমিকাটা তিনি চান, সেই ইনক্লুসিভনেসের জায়গাটা তিনি চান। একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্বদেরকেও কিন্তু একটি ইন্ডিকেশন দিয়েছেন, এটি এখন কতটুকু ধরতে পেরেছে অন্যরা সেটা হচ্ছে বিষয়। ধন্যবাদ নাজুম। তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে দেখা করে বা আলাপ করে তার প্ল্যানের কিছু অংশ হয়তো বলেছেন। নাজুম যেভাবে আমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করলেন, তারেক রহমান কি রাজনীতির যে সংস্কৃতি, রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে নতুন কোনো কিছু যুক্ত করবেন বা কোনো ধরনের পরিবর্তন আনার কি চেষ্টা করবেন? এই বিষয়টি আমরা আসলে একটু বোঝার চেষ্টা করছিলাম নাজুমের সঙ্গে কথা বলে। এইটা নিয়ে আপনার মতামতটাও আমরা জানতে চাই। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানাতে পারেন। চর্চার সঙ্গে থাকুন।